হ্যাঁ, আমরা তো ইতিমধ্যেই সরাসরি সম্প্রচারে রয়েছি, কেননা পর্দার একপাশে লাইভ দেখাচ্ছে 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড এসব চলছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত উপস্থিত কিনা আমাদের এই সান্ধ্য আড্ডায় সৌমিত্র এবং আমার এই আহ, কবিতা আড্ডার আয়োজনে, সেটা বুঝতে পারছি না। কেউ যদি একটু কমেন্ট করেন বা জানান তাহলে আমাদের সুবিধে হয়। সৌমিত্র, একটু বলো কিছু, কিরকম কিরকম কাটছে সময়? আচ্ছা, আমার আমার এখানে কিন্তু সৌমিত্রর ভিডিও এবং কথা দুটোই আটকে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি শুনতে পাচ্ছি তোমার কথা। আচ্ছা, হ্যাঁ, আহ, এবার আমিও শুনতে পাচ্ছি। এবার এসে আমি গেছে, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এই তো আমার এক বন্ধু, আমাদের শ্রীজাতা লিখছেন আছি, অর্পিতা আবৃত্তি লিখছেন আছি, দীপ্রা দাস চৌধুরী লিখছেন আছি। বেশ, তার মানে অন্তত তিনজন তো আছেন। তো সেক্ষেত্রে শুরু করা যেতে প্রীতম পারে। দা বলছে আছি, এসে গেছি সৌমিত্র, বেশ, ধুলিয়া বেশ। থেকে নদিয়া থেকে। হ্যাঁ, শুরু করা যাক, তুমি শুরু করো। তুমি তুমি আগে আমরা যেটা বলি যে এই আড্ডার পূর্ব পরিকল্পনা সৌমিত্ররই, কারণ সৌমিত্র সব সময় কবিতা নিয়ে কিছু না কিছু করবার কথা ভাবে, এবং শুধু যে ভাবে তাই নয়, যে উদ্যোগ, যে উদ্যম নিয়ে সেটা করে, সেটা খুব প্রশংসনীয়। কেননা সবারই ব্যস্ত জীবন, এবং এই লকডাউন, এই বন্দি দশায় আমাদের প্রত্যেকের খুবই দুঃসময় কাটছে, বাড়িতে এবং বাইরে। সেখানে তার মধ্যেও কবিতাকে নিয়ে কিছু ভাবা, মানুষের সামনে হাজির হওয়া, আহ, এইটা যে প্রয়াসটা, এই প্রয়াসটার জন্য একটা আলাদা উদ্যম লাগে। তো আমি তো কেবল এসে বসেছি, আজকে আড্ডা দেবো, আমরা কবিতা পড়বো, কিন্তু তার আগে এই ভাবনাটা সৌমিত্র ভেবেছে এবং এটাকে যে সফল করে তুলেছে, সেটার পিছনে কিন্তু সৌমিত্রর অনেকটা উদ্যম আছে। আমার খাটাখাটনি কমই আছে। তো ওকে সেই যে কারণে আমি শুভেচ্ছা জানাই যে ওর এই কবিতাকে ঘিরে ভালো লাগা, ভালোবাসা, পাগলামো, এটা যেন থাকে। আহ, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা আছেন। অনেকের নাম দেখতে পাচ্ছি। আহ, তার মধ্যে নিবেদিতা ঘোষ চ্যাটার্জি বলছে আছে, সে নিশ্চয়ই পাশের ঘর থেকেই আছে বলছে। তো নিশ্চয়ই। ধন্যবাদ নিবেদিতা। তুমি থাকতে বাধ্য, তোমার পালাবার কোনো উপায়ও নেই, মানে তুমি বাধ্য হয়েও আছো। কিন্তু প্রচুর বন্ধু এসছেন, তাদের স্বাগত জানাই। এই দুঃসময় আমরা কিছুটা সময় কবিতায় আড্ডায় কাটাবো। আপনারা যে সঙ্গে আছেন, সমরেশ লিখছেন আছি, সততা লিখছে আছি, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই, ভালোবাসা জানাই। সৌমিত্র, তুমি বলো একটু, কথা, তোমার আহ, কথা শুন। এই লকডাউনে, এই বন্দি দশায় প্রথম আর নতুন বছরে প্রথমই এই মনে হয় দেখা সাক্ষাৎ, মানে একটু আমাদের এই আড্ডা বা কবিতা। হ্যাঁ, হ্যাঁ। প্রথমেই বলি শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ। নতুন বছরের সকলকে আমার আন্তরিক হৃদয়ের স্পর্শ রইল। বড়দের আমার প্রণাম, এবং বন্ধুবর সকলকে আমার আন্তরিক ভালোবাসা। সত্যি কথা কি, এই বন্দি দশায়, এই দূর সময়ে, আহ এই যে আমি বললাম যে শুভ সন্ধ্যা বা শুভ নববর্ষ, এই শুভ শব্দটা কতটা প্রাসঙ্গিক, তো আমাদের সংশয় এনে দেয় কিছুটা হলে। তো আমি মনে করি আমাদের এই বন্দি দশা, এই দূর সময় অনেকটাই কেটে যাবে। সেই অনাদিন প্রতীক্ষা, বুক ভরা আশা নিয়ে বসে না থাকা, সুদীর্ঘ কাল অতিক্রম করে আশার ভেসে একটা সুদিন, একটা সুস্থ পৃথিবী আমরা পাবো, সুন্দর একটা সকাল পাবো, নতুন সূর্য পাবো, নতুন একটা ভোর পাবো। আমরা অনেকটাই আশাবাদী, এবং সেই অপেক্ষায় আমরা সকলেই আছি। সেই প্রতীক্ষায় আমরা প্রত্যেকটা মুহূর্ত গুনছি আমরা সকলেই। তো ঠিক। যাই হোক, আহ এই যে আমাদের করোনা ভাইরাস, আমরা যে জন্য আমাদের এই আড্ডা বা এই মুঠোফোনটি বা এই প্রযুক্তির সুবাদে আমরা যে এই সময়টাকে যে বেছে নিয়েছি, এই সময়ে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করছে, সেই ডাক্তার, নার্স, পুলিশ প্রশাসন, তাদের সকলকেই আমার পূর্ণিশ আন্তরিকভাবে শ্রদ্ধা ঠিক। জানাই। ঠিক। আহ আর কি
কি বলবো, আরেকটা কথা বলতে চাইছি যে আরেকটু স্পষ্ট ভাবে বলতে চাইছি, এই সময়টাকে আমরা একটু ছুঁতে চাইছি। একটু কবিতা দু এক ছত্র লাইনের মধ্য দিয়ে বললে আরো একটু স্পষ্ট হবে আমার ক্ষেত্রে বলাটা। আর সেই অভয়টুকু, সেই সাহসটুকু যদি শ্রীজাতদা তুমি দাও, তাহলে আমি দু এক লাইনে একটু কবিতা বলতে না না পারি। না, আসলে আমি আমরা সবাই আসলে আসলে আমরা আমি এই মুহূর্তে রেড জোনে আছি, আর তুমি এই মুহূর্তে গ্রিন জোনে আছো। এখন তুমি যদি আমাকে সাহস যোগাও, হ্যাঁ, না তাহলে না, আমি একদমই না। তাহলে অবশ্যই দুই এক আমরা ছাত্র সবাই বলতে পারি। অপেক্ষা করে আছি, সবাই অপেক্ষা করে আছি যে তোমার কণ্ঠে আবৃত্তি শুনবো। সুতরাং আর না, নিশ্চয়ই কথায় সাথে সাথে তুমিও পাঠ করবে, তোমার অপেক্ষায় না, সে বেশিরভাগ তো মানুষই করবোই। আছে। এখানে ইতিমধ্যেই আমাদের বন্ধুবর, আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা শান্তনু বন্দ্যোপাধ্যায় লিখছেন যে আছি। শান্তনুদা এই হ্যাঁ, প্রথম নমস্কার। শান্তনুদা আছে, কিন্তু লিখছে কোনো আবহ সঙ্গীত নেই, নেই। অথচ ওকে মিস শান্তনু করছে এই আছেন। মুহূর্তে, আমি মিস করবো হ্যাঁ, ওকে। সুতপা আছেন, অনিন্দ জানিয়েছেন আছেন। অনিন্দ ধন্যবাদ, সুতপা শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আমরা শুরু করি। সৌমিত্র, তোমার একটু আবৃত্তি শুনি আমরা, তারপর পরে কথা হবে। হ্যাঁ, এই সময়টাকে ছুঁয়ে একটু দু এক কথা একটু মানে আবৃত্তির মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে বলতে চাই। আবার কোনো নাছোড় বোকা প্রেমিক পথের পাশে করবে অভিমান, দল পাকিয়ে স্কুলের কচি কাঁচা বেসুরো গলায় গাইবে চেনা গান। আবার কোনো ইতালিয়ান পাড়ায় রাস্তা জুড়ে বাজবে ভায়োলিন। আবার কোনো স্তব্ধ শহরতলি ব্যস্ত হয়ে ছুটবে সারাদিন। আবার কোনো নাটক শোয়ের শেষে রোলের দোকান উপচে পড়া ভিড়। আবার কোনো শান্ত নদীতে সেদিন প্রেমের গল্প হবে খুব, পলাশ ফুটে ভরবে চারিদিক। সেদিন সবাই নামবো মোরা পথে, পৃথিবী তুমি সামলে নেবে ঠিক, পৃথিবী তুমি সামলে নেবে ঠিক। আমরা সকলেই আশাবাদী পৃথিবী সত্যি সামলে নেবে, সেই অপেক্ষায় আমরা সকলেই। এটা কার লেখা পড়লে সৌমিত্র, তুমি যদি একটু বলো। এটা এটা আমার ফেসবুকের মাধ্যমে আসা কোন একটি সকালে আমি এই লেখাটি পাই। আমি আজও পর্যন্ত উদ্ধার করতে পারিনি লেখাটি কার। সুতরাং আমি অপারগ, এই মুহূর্তে আমি দুঃখিত। আচ্ছা, তুমি আরেকটু লেখা শুনি তোমার মুখ থেকে। ঠিক আছে শ্রীজাতদা, তার আগে একটু একটা কথা বলি। এই সময়কে নিয়ে যেহেতু আমরা এই করোনা ভাইরাসের এই যে বন্দি দশা অবস্থা যেহেতু আমরা আছি, কিছুদিন আগে শীর্ষেন্দুদা একটা কথা বলেছিলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এই করোনা ভাইরাস একটা মস্ত বড় শিক্ষক আমাদের কাছে। তো আমরা মনে করি যে টোটাল প্যারামিটার, এই করোনা ভাইরাস, এই বন্দি দশা আমাদের টোটাল প্যারামিটারটা বদলে দিয়েছে। আমাদের সামাজিক, রাজনৈতিক, আমাদের সংস্কৃতি, সমস্ত কিছু, এমনকি খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাত্রা, আমরা মানুষ কতটা মানুষ হতে পেরেছি, বা আমরা কতটা মানবিক হতে পারবো, বা আমাদের কতটা হওয়া প্রয়োজন, আমি সেই জায়গাটা একটু পরে যাব। তার আগে একটু কবিতাটা আমি বলে নিই। আমার সাম্প্রতিক একটা লেখা এসছে, সুব্রত বসুর লেখা, সেই কবিতাটা আমি একটু বলার চেষ্টা করি। আকাশটা আজ একটু বেশি নীল, সাদা বকটা বড্ড বেশি সাদা, শাহিনবাগে চড়ে বেড়াচ্ছে কবুতর, নাগরিক পঞ্জি নিয়ে ঘুরে বেড়াচ্ছে না কেউ। যারা বলেছিল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এদেশ থেকে, নিজেরাই তারা স্বেচ্ছা নির্বাসন। কাশ্মীরে কেউ ছুটছে না আর পাথর, কোন জিহাদি ছুটছে না কোনো বোমা, তিরঙ্গায় ঢাকা লাশের মিছিল বন্ধ হয়ে গেছে। হে মৃত্যু হয়, আমি জানতাম না তুমি সাম্যবাদ এনে দিতে পারো। ছাদে উঠেছিলাম, আকাশে তারা দেখা যাচ্ছে, ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে কপাল। কে যেন বলছিল ডলফিন এসেছে মেরিন ড্রাইভে,
নভি মুম্বাইয়ের ফ্লেমিঙ্গো গুলো বলছিল এবার কিছুদিন তারা বেশি সময় কাটিয়ে যাবে, এবছর নাকি তাদের ফেরার কোনো তাড়া নেই। সেক্টর 48-এ শনি মন্দিরের দরজায় তালা, পূজারি পালিয়েছে। সেক্টর 50-তে সুন্নিদের মসজিদের শুক্রবারের নামাজ বন্ধ। আজ প্রথমবার জেএনইউ চুপ, যাদবপুর চুপ, কানাইয়া চুপ, জিগনেশ চুপ, ব্রাহ্মণ দলিত চুপ, হিন্দু মুসলমান চুপ। হে মৃত্যু ভয়, আমি জানতাম না, আমি জানতাম না তুমি মানুষকে মানুষ বানাতে পারো। ঈশ্বর, আল্লাহ, যিশু, কেউ যা পারেনি তুমি তাই করে দিলে হাসতে হাসতে। হে মৃত্যু ভয়, তুমি মানুষকে মানুষ করে দিলে। শ্রীজাতদা, আমি এই জায়গাটা ধরতে চাইছি, এই যে মানুষকে মানুষ করে দেওয়ার ব্যাপারটা। আমাদের এই করোনা ভাইরাস হয়তো আমাদের কিছুদিনের মধ্যেই সারা পৃথিবীর মানুষ জুড়ে যেভাবে সায়েন্টিস্ট যারা যেভাবে পরীক্ষা নিরীক্ষা করছে, গবেষণাগারে গবেষণা করছেন, নিশ্চয়ই করোনা ভাইরাসের ভ্যাকসিন বেরিয়ে যাবে, করোনা হয়তো মুক্ত হবে, হয়তো না হবেই, আমরা অনেকখানি আশাবাদী। কিন্তু আমার বিশ্বাস, আমি মনে করি, কিন্তু তার আগে আমাদের অনেকখানি মানবিক হওয়া প্রয়োজন। যারা নিরন্ন মানুষ, এই করোনা ভাইরাসের জন্য যারা নিরন্ন, অসহায়, খেতে না পেয়ে, আমরা তো প্রতি মুহূর্তে দেখছি এ রাজ্য থেকে অন্য রাজ্যে কিভাবে মানুষ চলে আসছে। এই পরিযায়ী শব্দটা যদিও আমি ব্যবহার করব না, এটা আমার ক্ষেত্রে আমার খারাপ লাগে, এই শব্দটা আমি অপছন্দ আমার ক্ষেত্রে, পরিযায়ী শব্দটা আমি বলছি না। যাই হোক, এই নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দরকার, আমাদের সকলের একটু এই মুহূর্তে মানবিক হওয়া প্রয়োজন, এটুকুই আমার বলা। এই করোনা ভাইরাস এটাই আমাদের শিক্ষা দিয়েছে মূলত। আর এই মানবিক যদি আমরা না হতে পারি, মানব সভ্যতা কিছুতেই টিকবে না। এটাই আমার সকলের কাছে এই বার্তাটুকু আমরা দিতে চাই, আমরা আরেকটু মানবিক হই, আমরা যেন সেই পুনর্মূষিক ভব যেন আবার না হই, এটাই সকলের কাছে আমার অনুরোধ। যাই হোক, তুমি বলো, আমি বেশি কথা বলে ফেলছি। আমি বেশি কথা বললে ওদিকে ময়দান, ওইদিকে ময়দান আবার ফাঁকা হয়ে যাবে। তুমি বলো, তোমার অপেক্ষায় সব মানুষ বসে আছে। এখানে সমরেশ আছেন, সমরেশ চৌধুরী, সমরেশের একটা দাবি আছে, ওর একটা কবিতা আমাকে আমাকে হ্যাঁ তোমাকে লিখেছে বলছে একটা কবিতা শোনানোর জন্য। আমি আমি শোনাচ্ছি, কিন্তু আর যেটা বলেছি, যেটা তুমি বললে, সেটাই নিশ্চয়ই সকলেরই উপলব্ধি যে একটা বড় বিপন্নতা হয়তো আমাদের প্রয়োজন ছিল এইটা বোঝার জন্য যে আমরা কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছি মানুষ হিসেবে। এই বিপন্নতা কাটিয়ে যারা যারা আমরা এর বাইরে এসে দাঁড়াতে পারবো, তাদের হয়তো মানুষ হিসেবে বদলে যেতেই হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে অর্ঘ্যদীপ আছেন, আমাদের অনুজ বন্ধু অর্ঘ্যদীপ একটা অনুরোধ রেখেছেন, আর অর্ণব আছেন, অর্ণব শুভ সন্ধ্যা আপনাকে। আর কৌশিক আছেন, আমাদের এক দূরবর্তী বন্ধু, বাইরে থাকেন কলকাতার। কৌশিক একটি অনুরোধ রেখেছেন, আমি সবার অনুমতি নিয়ে প্রথমে একটা লেখা পড়ছি। এই লেখাটার কথা সমরেশ বলছে, আগেও দুবার বলেছে, আগেও বলেছে, আমাদের পোস্টেও বলেছে, ওর ভীষণ। এবার মুশকিল হচ্ছে বইতে, মানে সেটাই, বইতে কবিতাটা খুঁজে পেতে হবে, আমি ততক্ষণ সূচিটা দেখছি। এবং আরেকটা কথাও বলে রাখি, যেটা আমরা লাইভ শুরুর আগে বলছিলাম, সেটা হচ্ছে যে আমার এখানে অন্তত, সৌমিত্রর ওখানে কিরকম জানি না, কিন্তু আমার এখানে আজকে বেশ তোড়ে হাওয়া দিচ্ছে এবং যান্ত্রিক, হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, একটু আমরা বলে রাখি, যে কোনো মুহূর্তে যান্ত্রিক গোলযোগ হতেই পারে। হ্যাঁ, মানে সেইটা হলে কেউ কিছু মনে করবেন না, কেননা যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আমাদের খুবই বিপদে পড়তে হবে। তো সেইটা একবার বলে রাখা ভালো। আমি পেয়েছি লেখাটি, এই লেখাটি পড়ছি, তারপর সৌমিত্রর আবৃত্তিতে ফিরবো আমরা। এই লেখাটার নাম তুমকো দেখা তো। বর্ষা যখন খুললো খাতা, প্রেমের লেখাও পারুক সে। মেঘ হয়
দীপ্তি নভাল, শহর তবে ফারুক শেখ। আলগা বোতাম শার্টের হাতা, আলগোছে টান আঁচলকে, জল ছুঁয়ে নেয় বিপদ সীমা, উপায় কি আর না ছলকে। ঋণ ছিল তার স্পর্শ অলিক, সহজে হয় অবাক শোধ। আজ বিকেলের বৃষ্টিতে সে গান খুঁজে পাক কবাক্স, পকেটে কোন ট্রামের টিকিট, রাত বলেছে না মরতে, শান্ত চোখের চাউনি ভেজাই মন কাঁচানোর সামর্থ্যে। জিন্দগি ধূপ বলবে না কেউ, এমন আকাশ ঘিরুক ছাড়, অল্প চাওয়ার দাম বুঝে নিক মাঝ বয়সের নিরুচ্চার। এইটুকু তো পারতে পারে, আর কিছু না পারুক সে, বৃষ্টি ভিজেই ফিরুক বাড়ি। দীপ্তি নভাল, ফারুক শেখ। এই না না, এই একটু সাহস করে পড়লাম। একটু তুমি, আমরা যেহেতু, আমি সৌমিত্রকে অনুরোধই করছি, আমরা যেহেতু সব রকম ভাবেই অসুবিধার মধ্যে থেকেও আমরা উদযাপনকে তো বাদ দিচ্ছি না, ফলে আমরা এই সময়টায় আমরা আছি কবি পক্ষের মধ্যে। তো এই সময় গত সপ্তাহ হয়ে গেল সেই কবি পক্ষ। হ্যাঁ, চলছে, এখনো চলছে। হ্যাঁ, সৌমিত্রর কাছ থেকে আমি একটা অনুরোধ করব যে রবীন্দ্রনাথের যে কোনো ওর প্রিয় কবিতা যদি আমাদের একটু শোনায়। হ্যাঁ, বলছি, আমরা তো দেখলাম যে গত সপ্তাহ কিভাবে আমরা এই বন্দি দশার মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। এইরকম যেন বন্দি দশার মধ্য দিয়ে আর কখনো জীবনে যেন আমাদের পালন না করতে হয়, সকলে সেটাই আমরা আশা করব। আমাদের 25শে বৈশাখ সেই সাড়ম্বরে যেন পালিত হয়। যাই হোক, আমাদের সেই প্রথম, আমাদের যে দূর অবস্থা, যে দূর সময় আসুক না কেন, আমাদের সেই প্রথম এবং শেষ প্রাপ্তি, শেষ আশ্রয় বা প্রথম আশ্রয় সেই রবীন্দ্রনাথ, সেই রবি ঠাকুরকে ছুঁয়ে কাকুলি কলতানের একটা কবিতা আমি মাঝে মাঝেই পড়ি। এই কবিতাটি আমার খুবই ভালো লাগে। কাকুলির লেখা, কাকুলি কলতানের লেখা, রবীন্দ্রনাথ। এক মিনিট একটু। যখন আমার ছেলেবেলা, বইয়ের ব্যাগে সহজ পাঠ, তখন যিনি সমব্যথী তিনি আমার রবীন্দ্রনাথ। যখন আমি কিশোর মাধব, অমল সুধায় একলা দুপুর, বীর পুরুষ জাগালো প্রাণে তিনি আমার রবি ঠাকুর। যৌবন দিন হঠাৎ দেখা, ঘরে বাইরে সব একাকার, অমিত বন্যা সবার হৃদয়ে রবি ঠাকুর। শিলং পাহাড়, জীবন যুদ্ধ বাঁচাল লড়াই, বিশ্বপ্রেমের বোধন শুরু, ভালোবাসায় মানুষ বাঁধেন তিনি সবার কবিগুরু। আফ্রিকারা ঘুমটা খোলে, মানব পুজোর এমনি ছবি, দেবতা প্রকৃতি এক শাড়িতে তিনি আমার বিশ্বকবি। বুকের মাঝে আগুন পাহাড়, চোখে অশ্রু জলপ্রপাত, আশ্রয় হয়ে জড়িয়ে যিনি তিনি আমার রবীন্দ্রনাথ। বাহ বাহ। তো এবার রবীন্দ্রনাথের কবিতা তুমি কি শোনাবে? সেই অপেক্ষায় রবীন্দ্রনাথের কবিতা শোনাবো না, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে আরেকটি কবিতা শোনাবো। আমাদের অংশুমানদার লেখা, কবি অংশুমান করের লেখা, অত্যন্ত ভালো লাগা একটা কবিতা, কিন্তু এই মুহূর্তে না। কিন্তু তার আগে তোমার কাছ থেকে একটু শুনতে চাই। সবার অপেক্ষায় কিন্তু তোমার উপরেই আছে, কিন্তু তুমি একটু কিছু পড়ো। সততা আমাদের ছোট্ট বন্ধু ওয়েটিং রুম কবিতাটা শুনতে চাইছে। সুদূর পার্থ অস্ট্রেলিয়া থেকে অনুশ্রীদি দেখছেন এই অনুষ্ঠান। ধন্যবাদ অনুশ্রীদি, এই সময়টা সতীনাথদা আছে খরচ করছে। এইটাই হয়ে গেল বিপদ। এইবার সতীনাথদা যেই ঢুকে পড়লেন,
এইবারে আমি হয়ে গেলাম আরো সচেতন, যাও বা একটা দুটো লেখা নিজের মতো পড়ছিলাম। এইবার সতীনাথ দা শুনছেন ভেবে আমার হয়ে গেল খুব ঝামেলা। তোমার তো সতীনাথ দা গুরু মানুষ, সুতরাং তুমি একটু বকা টকা সহ্য করে নেবে। আমি যে কি করব, আমি আরো ভয় থাকি। সতীনাথ দা কিচ্ছু বলেন না, ভারী কি বলবো সুবচনী মানুষ, কিন্তু এমন সব মানুষের সামনে নিজেদের লেখা পড়তে সংকোচ হয়। আমি চেষ্টা করছি একটা লেখা পড়া। সতীনাথ দা আগেই মার্জনা চেয়ে নিলাম, আর এই সময়গুলো একটু মিউট করে নিলে আরো ভালো দেখবেন অনুষ্ঠানটা। যে সময়টা আমি পড়ছি আপনি যদি মিউট করে রাখেন দেখবেন খুব একটা অসুবিধা হচ্ছে না। আমি চেষ্টা করছি। ওয়েটিং রুম মুশকিল হচ্ছে যে এই খুঁজে পাওয়া। একজন বলছেন পূর্বাভাস শোনাতে, আচ্ছা যেটা অর্ণব বলছেন পূর্বাভাস শোনাতে, যেটা আগে পাবো সেইটাই পড়বো। আচ্ছা পূর্বাভাসটাই আগে পেয়ে গেছি, 35 পাতায় আছে। হ্যাঁ অর্ণব, এই লেখাটা আপনি অনুরোধ করেছেন, পড়ছি। পূর্বাভাস। বিরহ ঠিক কেমন হবে, দর্জি নিলেন চোখের মাপ। কোথাও একটা মন ভেঙেছে, আমরা ভাবি নিম্নচাপ। কোন ছাদে কে একলা হলো, জ্বর গায়ে জল কি অন্যায়। মেঘ পাঠালো খেতাব তাদের, ঝড়কে যারা দিব্যি দেয়। গাছ নুয়ে তার নিচ্ছে খবর, ঝাপটা হাওয়া দিচ্ছে দোষ। কোথাও একটা চুল ভিজেছে, আমরা ভাবি অসন্তোষ। হেমন্তেই ঝমঝমানো, শীত কি তবে বর্ষাতে। যার তাকানোয় আটকে ঋতু, নাকছাবিতে সময় স্থির। তার জন্যই এই ঝামেলা, ঝড় বাদলের পূর্বাভাস। জিদ্দি একটা সকাল তাকে শাসায়, যদি ফের তাকাস। জল বুঝে নিক সম্মতি, আর ঠোঁট বুঝে নিক ঠোঁটের মন। কোথাও একটা প্রেম হয়েছে, আমরা ভাবি সাইক্লোন। বাহ বাহ, সাধু সাধু, সতীনাথ লিখছেন, ধন্যবাদ সতীনাথ লিখছেন, শ্রীজাত তো কথা বললেই কবিতা, যখন যা লেখে হৃদয়ের শুনে সবিতা। এই যে এই হচ্ছে মানুষের জবাব দেওয়ার পদ্ধতি। আপনি প্রণাম নেবেন সতীনাথ দা, খুব ভালো লাগছে আপনি আছেন। সরোজ লিখছেন, সরোজ মন্ডল, আমার কোনো গদ্য বা উপন্যাস থেকে পড়ে শোনালে ভালো লাগবে। আমারও ভালো লাগতো, কিন্তু আজকের আড্ডাটা কেবলই কবিতার। সরোজ আপনাকে ধন্যবাদ এরকম একটি অনুরোধের জন্য। নিশ্চয়ই একদিন উপন্যাসের আড্ডাও হবে। সৌমিত্র একটু শোনাও। হ্যাঁ, তার আগে বলি, এটা অংশুমানদার কবিতা, সেই রবীন্দ্রনাথকে নিয়েই লেখা। আসলে আমরা যে যার মতো তো ভাবতেই পারি, কেউ কারো ভাবনায় আমরা হাত বাড়াতে পারি না। ও ভাবে রবীন্দ্রনাথ ওর, আমি ভাবি আমার, যে যার মতো করে ভাবি। কিন্তু রবীন্দ্রনাথ এমন একটা দিন আসে যেদিন সকলের রবীন্দ্রনাথ। আমাদের অংশুমানদার লেখা, অংশুমান করের লেখা কবিতাটি একটু চেষ্টা করি বলার। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বউঠান কি কোনদিন ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বিনা, আপনি তাঁর। ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারিনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ধরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার, আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তে।
যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতী রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় একদিন, শুধু একদিন। সেই দিন 25শে বৈশাখ। এটা খুবই ভালো লেখা, অংশমান পোস্ট করেছিল, আমি তখন পড়েছিলাম। হ্যাঁ, এটা পড়লেও খুব ভালো। 25শে বৈশাখে পোস্ট করেছিল। হ্যাঁ, আমাদের বন্ধু রাখি আছেন, হ্যাঁ, রাখিদি আছে বহরমপুর থেকে। রাখিদি, হ্যাঁ রাখি, শুভ সন্ধ্যা আপনাকে জানাই। খুব ভালো থাকবেন, ভালো লাগছে আপনি আছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন। এইবার বলো তুমি তো, আর কি কি তোমার আজকে ঝুলিতে রয়েছে? আজকের ঝুলিতে বিশেষ কিছু নেই, কিন্তু তোমার থেকে বেশি একটু শোনার ইচ্ছে আছে কবিতা। আসল কথা সকলেই বলছে এবং সকলে বন্ধু আমাকে এমনি বিভিন্ন ভাবে মেসেঞ্জারে এখানে টেক্সট করছে, শ্রীজাতদা কবিতা শুনতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের এই ফেসবুক লাইভে আসার আগে আমাদের মধ্যে একটু কথাবার্তা হয়। শ্রীজাতদা বলে যে ওর কবিতা আমি বলতে পারবো না, কিন্তু এটা সত্যি কথা কি সেটা কিছুটা আমার মন খারাপ হয়েছিল। কিন্তু আমি একটা কথা ওকে বলেছিলাম যে শ্রোতা বন্ধুরা যদি চায় সেক্ষেত্রে আমি বলতে বাধ্য, তোমার কথা আমি মান্যতা সেক্ষেত্রে দিতে পারবো না। শ্রোতা বন্ধুদের কথা এখানে আমার প্রাধান্য দিতে হবে। আমি অপারক শ্রীজাতদা, তোমার কবিতা দু একটা শোনানোর চেষ্টা আমি করবো। পাশে বসে নেই যে তোমার হাত চেপে ধরে বাধা দেব। আমি দুটো কথা বলি, সতীনাথদা উপায় নেই আর কি, মাঝে মাঝে গদ্য শোনানো যায় যদি, অবশ্যই সতীনাথদা আপনি যে এত বড় একটা কথা বলছেন সেটা আমার খুব ভরসা। আমি গদ্য খুব ভয়ে ভয়ে লিখি, পদ্যের মতোই। আপনি বলছেন গদ্য শোনানোর কথা, আমি নিশ্চয়ই এটা মাথায় রাখবো এবং ভবিষ্যতে গদ্য নিয়েও প্রস্তুতি নেব যাতে গদ্য পড়া যায়। আর ঈশানী বলছেন আংটি কবিতাটি বলবার অনুরোধ করছেন, চেষ্টা করব ঈশানী নিশ্চয়ই যদি বলতে পারি। আমরা সৌমিত পরে আমি আবার কবিতা। আমি আজকের এই ফেসবুক লাইভে আসার আগে কিছু বইটই নাড়াঘাটা করছিলাম, কিছু পত্রপত্রিকা দেখছিলাম। শ্রীজাতদার একটা লেখা আজ থেকে 10 বছর আগে, 9 থেকে 10 বছর আগে আমি লক্ষ্য করলাম, তারিখটাও দেখলাম। আনন্দবাজার পত্রিকায় লেখা কবিতাটি ঠিক এইভাবেই শেষে লেখা যে শুধু পত্রিকার জন্য লেখাটি, এই লেখাটি কিন্তু ওর কোনো কাব্যগ্রন্থে নেই বা ওর কোনো কবিতার কোনো বইয়ে নেই, আমি জানি নিশ্চিত। এটা জাতিস্বরের শীত কাহিনী কবিতাটি। আমার ভালো লাগে কবিতাটি, যদিও আমার জানা আছে, পড়া আছে। একটু চেষ্টা করি একটু কবিতাটি বলার। জাতিস্বরের শীত কাহিনী। উলের গায়ে ভুলের কাঁটা, নকশা তোলো ফুলের মতো, শীত দুপুরে ছড়িয়ে আছে ধোঁয়ার মতো ইতস্তত। এসব পাড়ায় রাত নামে না, রোদ্দুরে দিন খুব জেহাদি। মনে পড়ার দায় কি তোমার? স্মৃতি ভীষণ মিথ্যেবাদী। যে খুব আদর করতে পারে অবজ্ঞাত তাকেই মানায়। দস্তানারা গল্প শোনে সস্তা কোনো সরাইখানায়। কেমন ছিল শীতের বেলা, তুষার পাতে ঠোঁটের নরম, এসব নেহাত আগের জীবন। প্রেমিক কিন্তু জাতিস্বর, ফেরাও তাকে উলের কাঁটায়, ঘেরাও করো নকশা দিয়ে। কেমন ধাঁধা শীতের বাতাস, চলল বয়ে চোখ ধাঁধিয়ে। চোখের নিচে অল্প কালি, বরফ জমে সড়ক পিছু। যখন কেবল খুঁজে বেড়াই চুমুর চেয়েও নোনতা কিছু। দস্তানাকেই রাখছে হাতে, ফেলতে থাকো সব পুরনো। নতুন করেই চাইবো তোমায়, যদি আমার
গল্প শোনো, ভুলে যাওয়ার খুব ভেতরে মনে পড়ার ছকটা চেনা, বসন্তে ঠিক আসবো ফিরে, এক মাঘে তো শীত যাবে না, বসন্তে ঠিক আসবো ফিরে, এক মাঘে তো শীত যাবে না। সত্যি তাই, আমাদের এক মাঘে শীত যাবে না কখনো। ধন্যবাদ সৌমিত্র, বহু পুরনো লেখা তুমি মনে পড়িয়ে দিলে। হ্যাঁ, এখানে বলি যে পার্থপ্রতিম আছেন আমাদের বন্ধু, বলছেন ক্যাফে কর্নার, আমি জানি না কবিতাটা এক্ষুনি আমার সঙ্গে আছে কিনা। সরোজ আবার বলছেন উড়ন্ত সব জোগাড় থেকে কিছু পড়তে, সে যে কবেকার বই, সে বই খুঁজে পাওয়াই এখন দায়। ঝর্ণা জানাচ্ছেন জয়দেবকে নিয়ে লেখাটা অপূর্ব ছিল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ঝর্ণা বিশ্বাস আপনাকে। আমি একটা লেখা পড়ি বারবার, আমাদের অনুজ বন্ধু কবি অর্ঘ্যদীপ এই লেখাটার অনুরোধ করছেন। এই লেখাটার নাম ভিজো ভিজো একটি। এই লেখাটা কিন্তু আমি কোনোদিন কখনো পড়িনি, ফলে আমি জানি না, ভুল ত্রুটি হবে হয়তো পড়তে গিয়ে, সেটা একটু সবাই মার্জনা করে নেবেন। আমার নিজেরই লেখা, কিন্তু পড়া হয়নি কোনোদিন সমক্ষে। বারিশে ভিজো ভিজো পড়শি অবিকল, নহিছে ছাতা ধর সাবেকি, পেয়েছি কিরদার ছবিতে সবই খল, নহিলে এ অধম খাবে কি, ঝটিতি রিকশায় তরুণী গমনা, এসবই শ্রাবণের চকিত, প্রশ্ন কিছুতেই পড়ে না কমনান, মেয়েটি আষাঢ়ের সখিত, করিল চুরি মম সাজানো অভিসার, আকাশে ঘন ঘোর লিবিডো, লিখেছি খাতা খাতা হয়েছি কবি সার, রয়েছে ফেলিওর বিবিধ, বহিছে জলধারা যেন সে বেনি এক, নিবিড় ঝমাঝম পাড়াতে, মেঘ যে মেঘ সেও ক্লেপ্টোম্যানিয়াক, মিথ্যে বলেছিল দাঁড়াতে, যথা না করো বিধি কথা না বলো আর, রূপাই দূরে যায় সাজুও, কাঁদিছে ফেসবুকে প্রচুর ফলোয়ার, খেয়েছি ইসি গুঁড়ো কাজুও, বেয়ারা পেগে লেখে দুফোঁটা কমই নে, বিরহের লেখা শুধু খরচা, করিও এবে প্রিয়ে এর হৃদি নমিনেট, শ্রাবণে পাঠিকাই ভরসা। বাহ, চমৎকার চমৎকার। এই লেখা কোনোদিন পড়িনি, এই পড়লাম প্রথম। আর ঈশানী একটা ছোট্ট লেখার অনুরোধ লিখেছিলেন, আংটি, সেই লেখাটা পড়ি সৌমিত্র, তারপর তুমি। না না, তুমি পড়ো পড়ো, সেই লেখাটা পড়ো। না না, এই তো সেই লেখাটা পড়ছি। আংটি। ও এখানে জানাই যে তেজেন্দ্রদা আছেন, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, আমাদের বহুদিনকার আমার দাদা এবং গুরুও। তার কাছে আমি শরৎ শেখা শুরু করেছি এবং এতটাই অপয়া শিষ্য আমি যে শরৎ শেখা শুরু করার পরেই লকডাউন শুরু হয়ে গেছে। তেজেন্দা যে দেখছেন, তেজেন্দা দেখছো, প্রণাম জানাই তোমাকে। খুব ভালো লাগছে যে তেজেন্দার মতো একজন শিল্পী আমাদের অনুষ্ঠান শুনছেন সময় করে। প্রণাম নিও তেজেন্দা। আংটি। তোমারও আংটি কবে খোয়া গেছে জলে, প্রেমিকটি তার ঘোড়া বেঁধে গেছে গ্রাম, এসব পাড়ায় আজও কেউ কেউ বলে, বৃষ্টিতে নাকি নিতে নেই তার নাম। তার নামে ছিল পুরনো একটা দ্বীপ, কিছু ভুল আর খুচরো খেলার ঘুঁটি, জল লেগে গেলে স্মৃতিও সরীসৃপ, জড়িয়ে ধরায় রাখবে না কোনো ত্রুটি। তোমার জানলা বহুদূরগামী, চুপ, একলা দাঁড়ালে অরণ্য দেখা যায়, বন্ধু শিবিরের হৃদয়ের তছরূপ, ঘোড়াটির খুর স্থবির হয়েছে প্রায়, আড়াই চালের বর্ষা পরের ডানে, ফেরেনি প্রেমিক উধাও অঙ্গুরীয়, দূরে যে দাঁড়িয়ে কিছু প্রেম সেও জানে, একদিন তাকে বৃষ্টিতে ডেকে নিয়ে। এই থাক আপাতত। তেজেন্দা লিখছে, শুনছি, চালিয়ে যাচ্ছে যতক্ষণ পারি দেখি। হ্যাঁ, রাখি লিখছেন সৌমিত্রদার প্রতিটি নির্বাচন খুব ভালো লাগছে। সৌমিত্র, একটু ফেরো কবিতা এবারে। একটু কি সুনীলদার কবিতা শুনবো তোমার মুখে? হ্যাঁ শুনবো, কিন্তু সুনীলদার কবিতা না শুনলে
আর সত্যি কথা বলতে কি, আমরা এই কবিতা নিয়ে আলোচনা করছি, আড্ডা দিচ্ছি, কোথাও যেন একটা অপূর্ণতা থেকে যাচ্ছে। সুনীলদা নেই আর আমরা হ্যাঁ, কবিতা বলছি, আড্ডা দিচ্ছি, তাই না? এটা আমার, কিন্তু ঠিক। তার আগে একটু কথা শুনবো। তোমার এই বন্দি দশা কেমন কাটছে বলো? এই 2 মাস হয়ে গেল, কিভাবে? মাসিমা কেমন আছে, বা আমার বউরানী কেমন আছে, একটু বলো। কি অবস্থায় কাটছে দুজনেই তোমাদের? আমাদের এই আর কি, বুঝতেই পারছো, আমাদের আমরা এক অদ্ভুত প্রজাতি, আমরা যারা হুম হুম। মধ্যবিত্ত মানুষ, তাদের না আছে উপর দিকে যাওয়ার উপায়, না আছে নিচে নামার উপায়, আমরা একদম মাঝখানে আটকে আছি। একদিক থেকে সৌভাগ্যবান বলবো যে আমরা তেমনই একটা জায়গায় আছি যে অন্তত আমাদের চাল ডালটা জুটে যাচ্ছে, মাথার উপর ছাদ আছে। আবার তেমনই এও ঠিক যে বহু কাজ নষ্ট হয়েছে। যেমন এই আজকে আমি এই অনুষ্ঠানটা করতে পারছি, আজকে কিন্তু এই সময় আমার মে 15 তারিখ টরন্টোয় আমার শো ছিল। তো গতকাল আমার হ্যাঁ টরন্টো জানি আমি সেটা। পৌঁছানোর কথা, এবং আজকে টরন্টোর একটা থিয়েটারে আমার কবিতা পড়বার কথা। সেটা যে হচ্ছে না, সেই সমস্ত খারাপ লাগাও আছে। আবার তার কারণে এই যে আমরা একত্রিত ভাবে একটা লড়াই জারি রাখছি, সেটা ভালো লাগাও আছে। আর খাটাখাটনি যাচ্ছে, যেমন সবারই যাচ্ছে। আহ, এইভাবে চলছে আর কি। মা ঠিক আছেন, দুর্বা ঠিক আছে। এখনো পর্যন্ত আমরা চেষ্টা করছি সুস্থ থেকে চালিয়ে যাওয়ার, দেখা যাক কি হয়। বেশ, খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা সকলের তেজেন আমাদের। তেজেন্দা লিখছেন, জয়কে নিয়ে কেন কিছু করছিস না কবি? তেজেন্দাকে জানাই, তেজেন্দা সেই স্পর্ধা আমার নেই। মানে তুমি আর জয়দা একসঙ্গে বসতে পেরেছো, সেটা খুব স্বাভাবিক। তোমাদের পাশাপাশি মানায়, আমার পক্ষে সেটা খুব স্পর্ধার বিষয় হয়ে যাবে। সুতরাং তুমি যেমন আমার গুরুস্থানীয়, গুরু তো বটেই, এবং জয়দাও আমার গুরুস্থানীয়। ফলে আমরা কিন্তু অপেক্ষা করব শ্রোতা হিসেবে, আবার কবে তুমি আর জয়দা একসঙ্গে একটু ফিরে এসে আমাদের বাজনা আর কবিতা শোনাও। সৌমিত্র, একটু শোনাও কিছু। সৌমিত্র কি আছো? হ্যাঁ শোনাব। হ্যাঁ, 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 হ্যাঁ শোনাও। আছি আছি, মাঝে একটু শোনাও। ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি, সুনীল কবিতা, একটু সুনীলদার কবিতায় যেতে গেলে একটা কথা একটু বলতেই হয়। তোমার সুনীলদার একটা কবিতা আছে যে, শুধু কবিতার জন্য এই জন্ম। সুনীলদা যেমন হ্যাঁ, এই কবিতাটি লিখেছেন, শুধু কবিতার জন্য এই জন্ম, পাশাপাশি সুনীলদা আবার এ কথাও বলেছেন যে কবিতা হোক বা না হোক, কিছু আসে যায় না। হুম, আহ নীরা আমার জন্ম কবচ, এই কাব্যগ্রন্থের কেন এই কবিতা, মানে কবিতাটির নাম কেন এই কবিতা, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। কবিতাটি একটু পড়ি আমি, বলি। আমার অবশ্যই, অসম্ভব ভালো অবশ্যই, লাগে কবিতাটি, আমার অবশ্যই। অন্যভাবে কবিতাটি। পড়ো। ফজল শেখ একজন এলেবেলে ম্লান মানুষ, মানুষ, কিন্তু মানব সভ্যতার প্রায় কিছুই সে পায়নি। লিওনার্দো দা ভিঞ্চি কিংবা রবীন্দ্রনাথকে সে কণা মাত্র জানে না। বিথোফেন কিংবা আলী আকবর তার থেকে বহু যোজন দূরে। এমনকি এখন সে ট্রাক্টর দেখেনি, জমিতে পুরা কালে লাঙল দেয়। সে আকাশের দিকে প্রায় তাকায়, চেনে না মহাকাশ। সে আমাদের মতন মানুষের ভাষাতেই কথা বলে অবশ্য। তার সম্বল বড়জোর 250-300 শব্দ। বেদনা সে জানলেও জানতে পারে, কিন্তু জানে না সংবেদন কাকে বলে। তার বিপি আছে, জন্ম দিয়েছে 1.5 গন্ডার সন্তানের, তবু প্রেমের কোনো অনুভূতি তার আছে কি, কিংবা অনুভূতির কোনো বোধ? আমি ফজল শেখকে চিনি না, দূর থেকে কয়েকবার দেখেছি মাত্র। যেমন রাম শ্যাম যদু মধু কামারুজ্জামান বদ্রু হাজুদের দেখি, সত্যিকারে দেখিও না। চোখে পড়ে, চোখ সরে যায়। তার অন্নাভাব বা বঞ্চনা নিয়ে অনেক লোক মাথা ঘামায়, আমার আর মাথা ঘামাবার দরকার নেই। তাহলে ফজল শেখকে নিয়ে সন্ধ্যেবেলা হাতে হুইস্কির গ্লাস নিয়ে টিভিতে হিস্ট্রি চ্যানেল দেখতে দেখতে হঠাৎ ফজল শেখের মুখটা মনে পড়তেই আমার বুক
যেন নিতান্ত অভুক্ত মানুষের সামনে বসে ক্যাভিয়ের কিংবা ফ্যাগ্রার অন্টস খাচ্ছি। সেই গ্লানি আর বুক মোচড়ানিরই এই লিখিত ইতিহাস। কবিতা হোক বা না হোক, কিছু আসে যায় না। এই এই কবিতা ওর পক্ষেই লেখা সম্ভব ছিল। হ্যাঁ, তুমি যেমন পড়লে, একদিকে যেমন বলছে যে শুধু কবিতার জন্য এই জন্ম, আবার বলছে কবিতা হোক বা না হোক কিছু আসে যায় না। না, এবং এই যে নিজের অবস্থানকে স্বীকার করা, এই যে সন্ধেবেলা উইস্কির গ্লাসটা হাতে নিয়ে তার মনে পড়ে যাচ্ছে ফজল আলীর মুখ এবং একটা গ্লানি ফুটে উঠছে, এই জিনিস সুনীলদার কবিতায় বারে বারে ফিরে এসছে। অমিত শুনছেন, আমাদের বন্ধু অমিত চক্রবর্তী। অমিত দা একটু দেখতে পাচ্ছি, ধন্যবাদ। তুমি পড়ো। না না, তুমি পড়ো, তুমি পড়ো একটু, পড়ো। আমি আর কি শোনো, এই তুমি পেহলে আপ করতে করতে ট্রেন বেরিয়ে গেছিল জানো তো লখনৌ নবাবদের, ফলে গাড়ি ছুট গই থি যাকে বলে। তো সুতরাং তুমি পড়ো, তারপর আমি আবার পড়ছি। তোমার একটা কবিতা পড়লাম কিছু সময় আগে, যে আমার কবিতা আর পড়ো না। এক মিনিট, একটু বলি, এক মিনিট। আরেকটা বলি, আমার কারণ আমার একটু ভালো লাগাও কোথাও একটু জড়িয়ে আছে, তো আমার নিজের ভালো লাগার জন্য, তোমার জন্য নয় একেবারে, আর শ্রোতা বন্ধুদের জন্য। তো না, তা নয়, কিন্তু আমার কবিতা তুমি পড়লে আর আমি কি পড়বো, মানে সেটাও যদি তুমি আমার থেকে ভালো, সেটা কমন হবে কখনো, আমি আর কি করে পড়বো, লোকে আমারটা কেন শুনবেন। সোমা বলছেন আমরা আছি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ সোমা শুনছেন ম্যানচেস্টার থেকে, আমাদের বন্ধু। থেকো, পুরোটা থেকো, পারলে আমাদের ভালো লাগবে। পড়ো সৌমিত্র, পড়ো, একটু শুরু করো। আমি কিছু সময় আগে পড়লাম যে এক বসন্তে শীত যাবে না। তো তোমার আসল কথা কি বলতো, দেখে তোমাকে দেখলে, বা বিশেষ করে তোমার ওই প্রেমের কবিতা পড়লে, ওই পঞ্জিকা বলো আর ওই ক্যালেন্ডার বলো, ওই যে ফাল্গুন চৈত্র মাস যে বসন্তকাল, এটা আর মনে হয় না। মনে হয় যেন তোমাকে দেখে, বা ওই তোমার প্রেমের কবিতা দেখে মনে হয় যেন চির বসন্ত, একেবারে বসন্তের দূর। যাই হোক, ওই বসন্তের চিঠি যে কবিতাটা আছে না তোমার লেখা, ওটা একটু পড়ছি। বসন্তের চিঠি। বসন্ত এসেছে, আমার শহর ভীষণ একলা এখন। দূর থেকে আজ কে বুঝবে তার চোখের কোন জল না ধুলো। হাওয়ায় উঠছে শুকনো পাতা, পায়ের ছাপও থাকছে না আর। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। তবুও কথা জমছে, কথার নাম জানি না, মানে বুঝি না। টেলিগ্রাফের তারের ওপর শালিকে বসছে জোড়ায় জোড়ায়। দুপুর রোদ্দুরে মুখে মুখ সেঁটে ঘুরে বেড়ায়। রাতে বুকের মধ্যে কারা দাঙ্গা করে টায়ার ওড়ায়। সেই সঙ্গে ঘুম আসে, ঘুমের মধ্যে স্বপ্ন ঢুকে। স্বপ্নে আমি মাথা ঝাঁকাই স্বভাব সুলভ অবাধ্যতায়। হারিয়ে যাওয়া বন্ধুদের মুখের আদল ভাসে তখন। ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়ি, মন খারাপের সময় কোথায়। অথচ এই খারাপ মনে বেঁচে থাকার ইচ্ছে দারুণ। কে জানে আজ চিঠি লিখছি কিসের টানে, কোন গরজে। বয়স যেন পাহাড়ি পথ, খাদের নিচে পড়ার সময়। পলকা আমার শরীর, শুধু শরীর, তুমুল শরীরে খোঁজে। লাগবে কি এক শতাব্দী কাল, তোর কপালে সিঁদুরে মেঘ, আমার হাতে কাপাস তুলো। শিগগিরায় এই বসন্তে আমার শহর একলা ভীষণ। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে, আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। বহুদিন আগের কবিতা, তুমি সব খুবই নস্টালজিক করে তুলছো। বহুদিন আগের কবিতা। এখানে
আহ, তোমাদের কবিতার আড্ডা খুব জমছে। অনুস্মৃতি লিখছেন পাঠ থেকে। কি বলবো অনুস্মৃতি, তুমি শুনছো অত দূর থেকে, তোমার তো অনেক রাতও হলো, আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে তোমাদের সময়। খুব ভাল লাগছে তুমি শুনছো। অনিন্দ লিখছেন বিরহ আমার অনুরোধ। বিরহ যে কোন কবিতা আমি ভুলে গেছি আসলে, আমার কবিতায় এত বিরহ আছে আলাদা করে বুঝতে পারছি না। পারভিন জাহানারা লিখছেন উপভোগ করছেন অনুষ্ঠান। ধন্যবাদ পারভিন শোনার জন্য। আমরা অমিত অনেকটাই দা পথ পার ধন্যবাদ। করেছি। অমিত দাও দেখছে, আমাদের অমিত চক্রবর্তী। সতীনাথ দা কিন্তু পুরোটাই আছেন, সতীনাথ দা লিখে যাচ্ছেন। সতীনাথ দা তোমাকে ভয় কিছু একটা লাগে না? লিখেছেন। ও একটা অনুরোধ করছে সতীনাথ দা, তোমার ওই ধ্বংস কাব্য গ্রন্থের, হ্যাঁ। হ্যাঁ, বৃষ্টি যখন আমার হুম। কথা দেশের উপরে লেখা, হ্যাঁ, ওটা একটু পড়বো শেষের আচ্ছা। দিকে। শোনো না একটা কথা, আসলে হুম। শ্রীজাতুদার এই কাব্যগ্রন্থটা, এটা যদিও দেশে এইভাবেই সমালোচনা হয়েছিল, কাব্যগ্রন্থটা এমনই, এতটাই মানে কি বলবো, মানে মহৎ দোষ বলবো, মানে কোন লাইনটা ভাবতে ঠিক করতে পারছে না। সত্যি তাই, এত ভালো একটা কাব্যগ্রন্থ, ধ্বংস শোনো, কাব্যগ্রন্থ। আমার কাব্যগ্রন্থের কথা তার থাক, মধ্যে এবার একটা আমায় কবিতা আমার লজ্জা খুবই পেয়ে উঠে যেতে পছন্দের, হবে। দেশের কবিতা, অনেকগুলো অসংখ্য কবিতা। আচ্ছা তুমি বলো, তারপর ওটা শেষের দিকে আমি দেখবো। আহ, ঠিক আছে আচ্ছা, সতীনাথ দা, সম্রাজ্ঞী আছে। এ রাখবো আমি শেষের দিকে। আমাদের 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 বন্ধু, আমাদের কবি সম্রাজ্ঞী আছে। সম্রাজ্ঞী বলছে দুজন মেঘের কবিতা পড়া হবে। এবার দুজন মেঘের কবিতা কোনটা সেইটা আমি বুঝতে পারছি না। আমার মুশকিল হচ্ছে যে আমার 90% কবিতার লাইন বা শিরোনাম মনে থাকে না। সম্রাজ্ঞী যদি একটু বলতে পারিস যে এটা কোন কবিতা, তাহলে আমি খুঁজে যদি পাই পড়তে পারি। আহ, উম, তো আমরা এসে গিয়েছি প্রায় আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, একেবারে শেষ দিক বলবো না, শেষ, কিন্তু শেষের দিকে হ্যাঁ, একেবারে। শেষের দিকে এসে গিয়েছি। আর এর মধ্যেও যে কথাটা বলা হয়নি, বলার প্রয়োজন পড়ে না তাদের, সেটা হচ্ছে যে একটা কারণে মনটা খারাপ। তার কারণ আমরা এই গতকাল এমন দুজন মানুষকে হারিয়েছি বাংলা ভাষার, যারা দুই স্তম্ভ। একজন স্তম্ভ। আনিসুজ্জামান সাহেব এবং আরেকজন আমাদের দেবেশ রায়। এই দুই মানুষের যে অবদান আমাদের ভাষায়, আমাদের সাহিত্যে, আমাদের সময়কালকে বোঝাপড়ায়, এই দুই দুই মানুষের যে অবদান তার কোনো বিকল্প নেই। তো সেই শোক প্রকাশটুকুও থাক আমাদের অনুষ্ঠানে। এই ক্ষতি তো অপূরণীয়, কেননা আনিসুজ্জামানের চলে যাওয়া বা দেবেশ রায়ের চলে যাওয়া কিছু দিয়েই তা পূরণ করা যাবে না। কিন্তু এইটাই সৌভাগ্যের যে এই দুজন মানুষের আহ, অপার সম্ভার কাজের আমাদের মধ্যে রয়ে গেল, এবং আমরা যেন তাদের কাছে সেই কাজের মধ্যে দিয়ে ফিরে ফিরে যাই, এটুকুই চাই। শুভঙ্কর লিখছেন আছি শ্রীজাত। ধন্যবাদ শুভঙ্কর আমাদের অনুষ্ঠান শোনার জন্য। কমলিকা লিখছেন শ্রীজাত বাবুকে অনুরোধ আলুর চপ কবিতাটি যদি পাঠ করেন। ভুলে গেছি কোন কবিতা কমলিকা, নিশ্চয়ই আবার কখনো মনে পড়লে শোনাবো, মনে থাকে না। আমি আরেকটা কবিতা হোক সৌমিত্র, আমাদের সময় তো সংক্ষিপ্ত। তোমার গলায় আরেকটা কবিতা হোক, সুনীলদা যদি আরেকটু শোনাতে চাও, বা তুমি যেরকম ভেবে এসছো সুনীলদার কবিতা একটা, সেরকমই হ্যাঁ সুনীলদার কবিতা শোনাই। তোমার এটা পছন্দের, তোমার নিজেরও একটু শোনাও পছন্দের না। কবিতা, তুমিও বলো। যাওয়া না যাওয়া কবিতাটা আমারও ভীষণ পছন্দ, আমার বলে না, সকলের হ্যাঁ, হ্যাঁ, আপামর খুব খুব বন্ধুদের সকলের পছন্দের অসামান্য। কবিতা, যাওয়া না যাওয়া। শোনো শোনো। এদিকে ওদিকে বিপন্ন ঘর বাড়ি, স্রোতের কুটোয় কাকে রাখি কাকে ছাড়ি, ভালোবাসাময় চিঠিগুলি কুচি কুচি, ছিল লঘু মায়া, হংসে ছিল না রুচি, আসঙ্গ লোভী স্পর্শ কাতর ডানা, যারা খুব চেনা তাদেরও কি ছিল জানা, সবুজ ভিখারি মরুভূমি চোখ টানে, পাহাড় মেতেছে পতনের নির্মাণে, মেঘে তোলপাড় পাগলা ঘন্টি হাওয়া, আমার হলো না যাওয়া, যাওয়া হলো না, হলো না যাওয়া।
ব্যাকুলতা ছিল না চাওয়ার চেয়ে বেশি, আগুন ও জলে যেরকম রেশারেশি, কথা গেথে গেথে একটি অধিক কথা, আলিঙ্গনের ভেতরের শূন্যতা, ওরাটে দুপুর জ্যোৎস্না জ্বালানো রাত, এ পথে সে পথে জানালায় করা ঘাত, খুব খিদে পেলে বাতাসের আঁচমন, তেঁতুল পাতায় শুয়েছি 17 জন, কেউ ভালোবেসে চলে গেল খুব দূরে, কেউ বা অস্ত্র জলে ফেলে দিল ছুঁড়ে, কেউ বা মেনেছে স্বপ্নে চরম চরম পাওয়া, আমার হলো না যাওয়া, যাওয়া হলো না, হলো না যাওয়া। অসামান্য, অসামান্য। তুমি পড়লেও তেমন, আর এই কবিতারও কোনো তুলনা নেই আমার, মানে বারে বারে যতবার খুবই ভালো পড়ি, লাগা কবিতা, একটা পছন্দের মানে কবিতা ভীষণ ভাবে। দুটো উপমা আমার কানে বাজে, এক হচ্ছে আলিঙ্গনের ভেতরের শূন্যতা, আর দুই হচ্ছে পাহাড় মেতেছে পতনের নির্মাণে। পতনের নির্মাণে এই পংক্তি যে মানুষ লিখতে পারেন, মানে এই শুধু কেবল সুনীলদার পক্ষে সম্ভব ছিল এরকম কবিতার একটা আশ্চর্য পরিবেশ তৈরি করা, এবং এই পংক্তি লেখার জন্য অন্য মানুষ হতে হয়, সেটা সুনীলদা ছিলেন। ইতিমধ্যে সম্রাজ্ঞী 4 লাইনে সংকেত দিয়েছেন, এবং সেই সংকেতকে বাড়িয়ে আমাদের বন্ধু অর্ঘ্যদীপ পুরো কবিতাটাই লিখে দিয়েছেন, যেটা আমার পড়া কথা। তো অনেক ধন্যবাদ। এই সমস্ত এইগুলো দেখলে মনের জোরও বাড়ে, মনে হয় যে হ্যাঁ, আমাদের পাশে পাশে কিছু মানুষজন তো আছেন, বন্ধু আছেন, যারা ভালোবাসেন কবিতাকে, আমাদের সঙ্গে থাকতে চান। এই লেখাটা পড়ছি আমি, এই মানুষটিরও এত বেশি ভক্ত শিল্পী হিসেবে পাবলো পিকাসো, যত দিন যাচ্ছে আরো ভক্ত হয়ে উঠছি। এই কবিতায় তার কথা আছে। বেথুন বলছেন তার যেরকম চচনচিয়া স্বভাব। বেথুন দুঃখিত, আমি তো এই বইটা নিয়ে বসিনি, এখন বইয়ের ঘর আবার অন্যদিকে, সেখানে যেতে গেলে এই সেট আপ ছেড়ে উঠতে হবে। কিন্তু আপনার অনুরোধ আমার মনে থাকলো, আমরা নিশ্চয়ই এর মধ্যে আবারও আসবো অনুষ্ঠানে, তখন লেখাটা পড়ে শোনাবো। খুব ভালো থাকবেন, শুনছেন আমাদের অনুষ্ঠান, ভাল লাগছে। এই লেখাটা দুজন মেঘের কবিতা, সম্রাজ্ঞী অনুরোধ করেছে, সম্রাজ্ঞীর অনুরোধে পড়ছি। ছাইরঙা 2 মেঘে কানাকানি, বৃষ্টির দিনে কি সৌহার্দ্য, মুঠো ধরে তারা এগোচ্ছে যেন পিকাসোর পাশে ব্রিজেট পার্দ। এরকম দিনে দোকানপত্র উড়ে যাওয়া ভারী সহজ দৃশ্য, তুলি আর রং ইচ্ছে করেই হাওয়া ডেকে আনে, কি অবিমৃশ্য। ছোট বন্দরে গুজব রটেছে, প্রেমিকেরা নাকি সকলেই জানত, ঘন বর্ষায় ভিজে ভিজে যায় বিপ্লবে আঁকা চিলি সীমান্ত। সে খবর বুঝি এদিকে আসে না, মন বরাবরই 2 কোণার্ধ, যেভাবে দুজন মেঘ হেঁটে যায় পিকাসোর পাশে ব্রিজেট পার্দ। আমরা একদম শেষ দিকে এসে পড়েছি আমাদের ঘন্টাখানেকের এই অনুষ্ঠানের। সৌমিত্র, একটু কিছু বলো। এই মুহূর্তে আর কিছু বলার নেই, একেবারে উপান্তে এসে পৌঁছেছি অনুষ্ঠানের। শুধু একটা কথাই বলতে চাই, আমরা যে অবস্থার মধ্যে আছি, যে দুঃসময়ের মধ্যে, সেই আমরা অসুখ বলি না, গভীরতর অসুখ, সত্যি তাই। এর থেকে বড় অসুখ আর কি হতে পারে আমার জানা নেই অন্তত পক্ষে। এই অসুখে আমরা সকলেই আচ্ছন্ন, সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে। এই অসুখের হাত থেকে যত তাড়াতাড়ি আমরা মুক্তি পাবো সেটাই আমাদের ভালো লাগা। তবে আমরা অনেকখানি আশাবাদী, নিশ্চয় এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাবো। কিন্তু সেই পুরনো কথাটি বারবার কানে বাজছে। আবারও আমি বলতে চাই, আরেকটু আমরা ওই সামাজিক দূরত্ব, যেটা বলি সামাজিক দূরত্ব কথাটা সবসময় ঠিক নয়, আমরা একেবারে বডি টু বডি এই দূরত্বটুকু অন্তত বজায় রাখি, তাহলে আমাদের এই ভয়াবহ করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাবো। আর সব থেকে আমার শেষ কথা এইটুকু, আমি এই বার্তাটুকুই দিতে চাই যে আমরা একটু মানবিক হই কোথাও, যেন আমরা সেই আফটার লকডাউন বা আফটার করোনা ভাইরাস আমরা যেন সেই পুনর্মূষিক ভব না হই, এটা সকলের কাছে আমার বিনম্র
বিনম্র ভাবে অনুরোধ করছি সকলের কাছে। আর একটা ছোট্ট কবিতা আমার খুব মনে পড়ছে, ইন্দ্রাণী দত্ত পান্নার লেখা। আমি সতীনাথদার কথাটা এই মুহূর্তে রাখতে পারছি না। তোমার ওই কবিতাটা আমার খুব ভালো লাগে, পছন্দের কবিতা, কিন্তু তবু আমি বলছি না। কিন্তু এই কবিতাটা বলে আমি এই মুহূর্তে মানে শেষ করব, মানে আমার আজকে এই ফেসবুক লাইভে। কবিতাটা একটু বলি আমি, দুই এক লাইনের কবিতা। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি একটু সাহস জোগালে আমি পারি, তাহলে বলো, বলবো নাকি? আহ, এক একটা দিন এমন হয়। তোমার কাছে সৌমিত্র? হ্যাঁ 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 হ্যাঁ, বলো। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। এক একটা দিন এমন হয়, অচেনা মানুষ এসে বিছানায় পা মুড়ে বসে, কবিতার বইয়ে আমার নাম লেখা হয়। মাটি খুঁড়তে খুঁড়তে শাবলের মুখে রক্ত ওঠে, আর একটু খুঁজে দেখো বোকা মেয়ে, এখানেই তোমাকে শোয়ানো হয়েছিল। কবিতা ছড়ানো দ্বীপ প্রহর, রাতের কাঠে ফিস ফিস আগুনের মতো বলে, আমি, দরজা খোলো। কবিতা লেখা ছেড়ে দিলে পাখির বাসা বুনবো, আর কিছু নয়। আমরা কেউ কবিতা লেখা ছাড়বো না, কবিতা বলা ছাড়বো না, কবিতাকে জড়িয়ে ধরে থাকবো, কবিতাকে বেঁধে থাকবো, শব্দকে ভালোবেসে থাকবো। এবার তুমি কিছু বলো, তোমার থেকে আমরা কিছু শুনতে চাই। বলো শ্রীজাতদা কিছু। যাই হোক, যারা অভিনন্দন এখানে জানাচ্ছে আসছেন। প্রীতম দা ধুবুলিয়া থেকে, হ্যাঁ, ধন্যবাদ প্রীতম দা, ভালো লাগছে। শান্তনু দা, ধন্যবাদ তোমাকেও। পার্থপ্রতিম লিখছেন বলো, ভালো তুমি বলো। লাগলো, তাহলে বড্ড কম সময়। পার্থপ্রতিম 1 ঘন্টা আমাদের কেটে যায় বটে দেখতে দেখতে, কিন্তু এরপর তো আমাদের গলার উপর চাপ পড়বে, ফলে আমরা নিশ্চয়ই আবার একদিন অনুষ্ঠান করব। সম্রাজ্ঞী লিখেছে থ্যাংক ইউ। সম্রাজ্ঞী থ্যাংক ইউ নিলাম, তোকেও থ্যাংক ইউ শোনার জন্য আর জানানোর জন্য। আমার মনে হয় যে আমরা একদম শেষ প্রান্তে এসেছি। এইরকম উদ্যোগের জন্য আমি আবারও এই বন্ধ দুয়ার খোলা মন, এইটাই হচ্ছে আসল কথা, যে আপাতত আমাদের দরজা বন্ধ রাখতে হচ্ছে ঠিকই পৃথিবীর মুখের উপর, কিন্তু মন যেন খোলা রাখি আমরা। মন যেন, এই অসুখ পেরিয়ে আমরা যারা যারা নতুন পৃথিবীর রোদের তলায় গিয়ে দাঁড়াবো, তারা যেন একে অপরকেও নতুন সম্পর্কে আবদ্ধ করতে পারে, যেন পুরনো মানুষটা আর না থাকি, এটাই আমাদের মনে রাখা উচিত। এবং আরো একটা কথা বলি, যে আজকে যেভাবে আপনারা প্রত্যেকে থাকলেন, আমাদের চেনা মানুষরা তো বটেই, অগ্রজরা আশীর্বাদ নিয়ে থাকলেন, বন্ধুরা পাশে থাকলেন, ছোটরা ভালোবাসা নিয়ে থাকলো, এছাড়াও এত এত অচেনা মানুষ যারা শুনলেন এসে আমাদের 1 ঘন্টা, এটাই আমাদের বিরাট প্রাপ্তি। সৌমিত্রকে একবার ধন্যবাদ, এবং মিউজিয়ানা কালেকটিভকে ধন্যবাদ। আমাদের আমাদের এই অনুষ্ঠানটা তারা সম্প্রচার করেছেন তাদের প্ল্যাটফর্ম থেকে। অর্ণাদি আমাদের, হ্যাঁ দিদি আমাদের ধন্যবাদ বন্ধু, জানাই আমাদের দিদিকে, অর্ণাদিকে আমার পরিজন, প্রণাম। আমাদের আত্মীয়। অর্ণাদিকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা এই সময় পাশে থাকার জন্য। এবং সবচেয়ে বেশি করে আপনাদের জানাই যে আপনারা থেকে আমাদের যে অনুপ্রেরণা দিলেন, আমাদের যে সাহস যোগালেন, খুব ভালো লাগলো। আজকের অনুষ্ঠান আমরা এইখানেই শেষ করছি, এবং নিশ্চয়ই আপনাদের এত ভালোবাসার দাবিতে, ভালো লাগায় আমরা অবশ্যই ফিরে আসবো। জানি না সৌমিত্র আর আমাকে সুযোগ দেবে কিনা। না না, তুমি একটা কবিতা বলো, তুমি একটা কবিতা বলে শেষ তাহলে করো। আবার কবিতা বলবো? অনেক কবিতা আমি বলে ফেলেছি, এবার মানে একটু বাড়াবাড়ি হয়ে যাবে কিনা জানি না। আমি একটা লেখা পড়ি, একটা ছোট্ট লেখা পড়ে শেষ করি। আচ্ছা আচ্ছা, এই লেখাটা আমার একটা বই ছিল, অন্ধকার লেখাগুচ্ছ, সেখান থেকে একটা লেখা, নাম নেই কোনো আলাদা করে। আমার মেয়ের নামে প্রজাপতি রেখো, সে নেবে সমস্ত রং নিজের ডানায়। আমি তো লুকোনো হাতে দেখেছি পেরেকো, সে যেন কখনো তার ছোঁয়াচ না পায়। আমার মেয়ের নামে রেখো উড়ে চলা, হিংসার আগুন তার চিন্তায় না লাগে।
সে যেন কারোর ভয় নামায় না গলা, সে যেন বাসায় ফিরে গধূলির আগে। আমার মেয়ের নামে বেঁধে রেখো দায়, ঝরে পড়া ইতিহাসে যুবতীর স্নান। সে তার ঋতুর দিনে যেন ফিরে পায় প্রথম মানবী মন, ফসলের ঘ্রাণ। ধর্মের সীমান্তহীন পৃথিবীর বাঁকে আমি ঠিক রেখে যাব আমার কন্যাকে। আজ এই অবধি থাক। সৌমিত্রকে ভালোবাসা জানাই, সৌমিত্র ভালোবাসা যেন আপনাদের প্রত্যেককে ভালোবাসা, কৃতজ্ঞতা। আজকের শুভরাত্রি, আবার শিগগির দেখা। সকলে খুব ভালো থাকুন, শুভরাত্রি, আবারও কখনো দেখা হবে।